ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত তুলে ধরছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজই যাবেন বিএনপি, এনসিপি ও সিপিবির প্রতিনিধিরা। সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থিতিশীল রাষ্ট্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। এই দায়িত্বটা আর্মি নিজের কাঁধে তুলে না নিয়ে বরং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ছেড়ে দিতে পারতো বা রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিতে পারত। তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এটা রাষ্ট্রের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। মানিকগঞ্জের সিঙ্গাইরে ইউনিয়ন পরিষদগুলোর কাটেনি অচলাবস্থা। উচ্চ আদালতের নির্দেশে প্রশাসকরা দায়িত্ব ছাড়লেও জনরোষের ভয়ে কর্মস্থলে অনুপস্থিত চেয়ারম্যানরা। স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। ঐকমত্য কমিশনের সুপারিশ মালার উপর জমা দেওয়া মতামত নিয়ে কমিশন সদস্যদের সাথে আলোচনা বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ুমের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছে একটি প্রতিনিধি দল। সকাল 9:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শুরু হয়। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে 6 সংস্কার কমিশনের প্রধান উপস্থিত আছেন। গত 16 মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঐকমত্য কমিশনের সুপারিশের উপর মতামত দেয়। আজ সেই মতামতের উপরে আলোচনা চলছে। দুপুরে সংস্কার সংক্রান্ত সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে বৈঠক কি এখনো চলছে? বিএনপি আর এনসিপির প্রতিনিধি দল ঠিক কটায় আসতে পারেন, কি জানতে পারলেন? ধন্যবাদ নাবিলা। এখনও সেই বৈঠক চলছে নাবিলা, এবং সেই বৈঠক আরও অন্তত 1 ঘন্টার কাছাকাছি সময় চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকের এই বৈঠকে যেহেতু 166টি সুপারিশ মালা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের যে মতামত সেই মতামত দিয়েছেন, এবং প্রত্যেকটি মতামতের বিষয় তাদের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলো মূলত যারা ঐকমত্য কমিশন সেই ঐকমত্য কমিশনকে তারা সেগুলো উপস্থাপন করছেন, যার খানিকটা সময় বেশি লাগছে। এবং গত বৃহস্পতিবার এলডিপির মাধ্যমে যে বৈঠক শুরু হয়েছিল আজকে তার 3য় দফা, এবং সেই বৈঠকে আছে শুধুমাত্র রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে বৈঠক করবে। বাকি যে 3টি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, এনসিপি এবং সিপিবি, এই 3টি দলের সঙ্গে মূলত আজকে যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ মালা সেই সুপারিশ মালা নিয়ে দলগুলোর যে মতামত তারা সেই মতামত জানাতে শুধুমাত্র আসবেন, তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না। এবং এই বৈঠকে মতামত জানানোর পরবর্তী সময়, অর্থাৎ ঈদের পর সম্ভাব্য সময়, সেই সময়ের পর তাদের এই মতামতের উপর তাদের সঙ্গে সেই পরবর্তীতে সেই আলোচনা হবে। আজকে যে বৈঠক হচ্ছে, হাসনাত কাইয়ুমের সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, যখন তিনি ভিতরে যাচ্ছিলেন তিনি জানাচ্ছিলেন যে আজকের এই বৈঠকে তারা প্রত্যেকটি জায়গায় রাষ্ট্রের যেই সব জায়গায় সংস্কার, এবং রাষ্ট্রের তাদের দলের নাম যেহেতু রাষ্ট্র সংস্কার, সেই জায়গায় তাদের যে মতামত, তাদের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো তারা একেবারে পরিষ্কার করতে চান, এবং তারা বলতে চান কোন প্রক্রিয়ায় বাংলাদেশের এই রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো এগোতে হবে। এবং এখনই যে এই সংসদ যেহেতু নেই, ফলে অধ্যাদেশের মাধ্যমে কোন কোন বিষয়গুলো জরুরি ভিত্তিতে অধ্যাদেশের মাধ্যমে জারি করার মাধ্যমে আইন পরিবর্তন করা যায়, সংস্কার করা যায়, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই বৈঠকে আলোচনা চলছে। এবং তারা তাদের পক্ষ থেকে একটি সারসংক্ষেপও তারা তুলে ধরবেন, যেগুলো সংসদ হওয়ার আগেই অর্থাৎ সংস্কার করা সম্ভব, সেই বিষয়গুলো তারা আজকে তুলে ধরবেন। এবং আমরা সংস্কার কমিশনের যিনি সহসভাপতি ছিল আলী রিয়াজ, তিনি গণমাধ্যমে কথা বলবেন আজকের এই বৈঠকের পর। যেহেতু এখন পর্যন্ত 4টি দল এই তাদের মতামতের উপর বৈঠক করেছেন, এবং এছাড়া আজকে সহ মোট 19টি দল তাদের মতামত দিবেন। ফলে সার্বিক বিষয় নিয়ে তারা খানিক বাদে অর্থাৎ 12টা নাগাদ তারা হয়তো কথা বলতে পারবেন। আরিফিন, ধন্যবাদ আপনাকে। দু একটি মন্তব্যে উত্তেজনা ছড়ালেও সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয়। স্থিতিশীল রাষ্ট্রের জন্যই সবার ঐক্যবদ্ধ থাকা উচিত, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের যে কোনো মন্তব্যে পরিপক্কতা দেখানোর পরামর্শ দিয়েছেন তারা, নতুবা নষ্ট হতে পারে প্রতিষ্ঠানের ভারসাম্য। রাজপথে মানুষের ঢল, বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুকের গুলি। ছাত্র জনতার আহ্বান ছিল তাদের পাশে থাকুক সেনাবাহিনী।
5 আগস্টের অভ্যুত্থানে জনতার সাথে সহাবস্থানে ছিল সেনা সদস্যরা। হাতে হাত মিলিয়ে উল্লাস করতেও দেখা গেছে বিভিন্ন স্থানে। 7 মাস পর গদিচ্যুত আওয়ামী লীগ ঘিরে শুরু হয়েছে সমালোচনা। আন্দোলনের সামনে থাকাদের মন্তব্যে প্রশ্ন উঠেছে শীর্ষ নেতৃত্বের সাথে সম্পর্ক নিয়ে। এই দায়িত্বটা আর্মি নিজের কাঁধে তুলে না নিয়ে বরং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ছেড়ে দিতে পারত বা রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিতে পারত। ছাত্রদের মনে ঝুঁকিত হিসেবে তাদের মধ্যে কাজ করে আর কি, যে কারণে তারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগ ফিরে আসুক এটা তারা মানবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশার এই সময়ে পারস্পরিক দূরত্ব কাম্য নয় বলছেন দীর্ঘদিন প্রশাসনের দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা। এমনি আমরা অনাস্থায় জর্জরিত, এবং অনাস্থা হলো আমাদের একটা বিশাল সমস্যা রাজনৈতিক সংস্কৃতিতে। তো এখন সেটা কমে আসা উচিত। এখন তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এটা রাষ্ট্রের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। কিন্তু যদি কোনো বিভাজন তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাহলে তারাও ভালো থাকবে না, রাষ্ট্রটাও ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন নিয়ে মতভেদ আছে আন্দোলনের সপক্ষের শক্তিগুলোর। রাজনীতির এই কৌশল বা লড়াইকে স্বাভাবিক বলছেন কেউ কেউ। তবে সরকারে থাকা ব্যক্তিদের মন্তব্য পরিশীলিত হওয়া উচিত বলছেন তারা। এখন আমাদের তরুণেরা তাদের সাথে ভিতরে যে কথাবার্তা হয়েছে সেটা যেভাবে প্রচার করে দিচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রীয় শিষ্টাচারে পড়ে না। অনেক কথা হবে ভিতরে, কিন্তু সেগুলো প্রচার করা যাবে না। প্রচার করতে হলে অন্তত 30-40 বছর অপেক্ষা করা লাগবে। পুরো পরিবেশ থেকে কে কত তার স্বার্থ আদায় করে নিতে পারে। সুতরাং এইটা আমার মনে হয় না যে পরিস্থিতি খুব বেশি প্রতিকূলে আছে আমাদের, বিশেষ করে রাজনৈতিক। বৈদেশিক সম্পর্ককে আপনি দ্রুত ফিরে নর্মাল জায়গায় আনতে হবে। আপনার ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক ফিরে আনতে হবে, আমেরিকার সাথে স্বাভাবিক সম্পর্ক ফিরে আনতে হবে। দিন শেষে স্থিতিশীল রাষ্ট্র চায় মানুষ। ভোটের অধিকার, সুশাসন ফিরিয়ে আনার পাশাপাশি অস্থিরতা দূর করার পক্ষে তারা। এজন্য অন্তর্বর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিশ্লেষকরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জের সিংগাইরে ইউনিয়ন পরিষদগুলোয় দেখা দিয়েছে অচলাবস্থা। উচ্চ আদালতের নির্দেশে প্রশাসকরা দায়িত্ব ছেড়ে দিলেও জনরোষের ভয়ে কর্মস্থলে অনুপস্থিত চেয়ারম্যানরা, ফলে দীর্ঘদিন বন্ধ সব ধরনের সেবা কার্যক্রম। চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। বিদেশ যেতে 10 লাখ টাকা জমা দিয়েছেন সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের এই যুবক, কিন্তু ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর বাকি থাকায় নির্ধারিত সময় হাতে পাচ্ছেন না প্রয়োজনীয় কাগজপত্র। তাই ক্ষিপ্ত হয়ে এ মারমুখী আচরণ। চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিংগাইরের 11 ইউনিয়নের 10টিতেই সেবা কার্যক্রম প্রায় অচল। দিনের পর দিন ঘুরেও সেবা না পেয়ে ভোগান্তির শিকার স্থানীয়রা। সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয় গত 6 মাস ধরে এভাবেই কিন্তু তালাবদ্ধ অবস্থায় আছে, এবং 6 মাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম তিনি কিন্তু তার কার্যালয়ে বসেন না, যে কারণে এখানে প্রতিদিনই যে সেবাগ্রহীতারা তারা কিন্তু চেয়ারম্যান না থাকার কারণে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আমি চেয়ারম্যানের কাছে আসছিলাম, আমার একটা প্রত্যয়নপত্র লাগবে, আমার খারিজ হচ্ছে না। আচ্ছা 2 সপ্তাহ যাবত ঘুরতেছি, চেয়ারম্যানের সিগনেচার পাইতেছি না। আমি একটা ট্রেড লাইসেন্স করতে দিছি 1 মাস যাবত, এখন এবার যে 3 বার আসলাম, এখন পর্যন্ত মানে সুরাহা পাচ্ছি না। জন্ম নিবন্ধন সনদ সেগুলি পাচ্ছে না। মানুষ জমি রেজিস্ট্রি করতে গেলেও দেখা যাচ্ছে যে ওই চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, সেগুলি পাচ্ছে না। সেবা না পেয়ে এত ক্ষুব্ধ হয়ে যাচ্ছে বারবার, মানে ভাবতেছে যে আমরাই সচিব বা প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তারাই মনে হয় এগুলো বন্ধ করে রাখছে, কাউকে কোনো সেবা দিচ্ছে না। জানা গেছে ইউপি চেয়ারম্যানরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় 5 আগস্টের পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত। অনেকের নামে আছে একাধিক মামলা। প্রশাসকের মাধ্যমে চলছিল পরিষদের সেবা কার্যক্রম, কিন্তু উচ্চ আদালতে রিট করে স্বপদে ফিরেন চেয়ারম্যানরা। এরপর প্রশাসকরা দায়িত্ব ছেড়ে দিলেও কর্মস্থলে উপস্থিত হতে পারেনি ইউপি চেয়ারম্যানরা। চেয়ারম্যানরা হাইকোর্টে মামলা করে রিট পায়, ওনাদের পক্ষে রায় পাইছে, এনরা এখানে পরিষদে আসে অফিস করে না, প্রেসিডেন্ট স্যার স্বাক্ষর করে না, বা চেয়ারম্যানরা ওনার দায়িত্ব পাইছে বৈধ চেয়ারম্যান অফিসে স্বাক্ষর করতে পারে না।
সেই কারণে আমরা পাবলিকরে সঠিক মতো সেবাটা দিতে পারছি না। জনগণ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে যে 15 বছর যে ধরনের তারা অকারেন্স করেছে, জনগণ যারা সেবা থেকে বঞ্চিত হয়েছে তারা তাকে ধরতে পারে এই ভয়ে হয়তো সে আসছে না। কিছু মানুষ চেয়ারম্যান আসতে চায়, কিছু মানুষ আসতে দেয় না, এই কারণে চেয়ারম্যান আসে না। না শুনে আমরা আজকে মুক্ত আছি হকবলতি। চেয়ারম্যানের আঙ্গিকে যতগুলো থাকে আর কি টোটাল মানে সেক্টরে আমরা ব্যর্থ হচ্ছি জনগণের কাছে, কিন্তু পাবলিককে জবাব দেওয়ার মতো আমাদের কোনো ভাষা আমরা পাচ্ছি না। কেস মামলা টামলা দিয়ে তাদের হয়রানি করছে, বিধায় তাদের একটা ভয় যে আসলে হয়তো বা তাদের উপরে কোনো আক্রমণ করতে পারে। চেয়ারম্যানরা বলছেন হামলার ভয়ে তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। আমরা পরিষদে যাইতে চাই, বিভিন্নভাবে হুমকির শিকার হই। আমাদের একদল সন্ত্রাসী তারা হুমকি টুমকি দিচ্ছে, পরিষদে ঢুকতে দিচ্ছে না। জেলা প্রশাসক বরাবর আমরা লিখিত একটা অভিযোগও দিয়েছি। প্রশাসক অথবা চেয়ারম্যান কেউই দায়িত্ব পালন না করায় অচল ইউনিয়ন পরিষদ। জেলা প্রশাসক বললেন বিষয়টি জানানো হয়েছে মন্ত্রণালয়ে। আগে যখন এসিল্যান্ডের কাছে দায়িত্বটা ছিল তখন সীমিত আকারে হলেও মানুষজন সেবা পেত। এখন মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন করার ফলে চেয়ারম্যানরাই এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। এখন এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটা পত্র মারফত জানিয়েছি যে এইভাবে সেবা দান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় সেইভাবে আমরা কাজ করব। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানরা মাসিক সভায়ও উপস্থিত হচ্ছে না, ফলে ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। খুলনায় ছেলের বাড়িতে গিয়ে গাজীপুরের আওয়ামী লীগ নেতা নূর আলম অপহরণের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারও হয়েছেন ভুক্তভোগী। শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। তারা হলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান, জাতীয় নাগরিক কমিটির মহানগরের সদস্য ইমন মোল্লা, স্থানীয় সাংবাদিক জিয়াউস সাদাত ও ইমনের 2 সহযোগী জয় ও সাকিব। তাদের মধ্যে জিয়াউস সাদাত অপহৃত ব্যক্তির দুঃসম্পর্কের আত্মীয় এবং তিনি অপহরণের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী নূর আলম গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কয়েকদিন আগে খুলনায় ছেলের বাসায় বেড়াতে যান তিনি, অপহৃত হন গেল শুক্রবার। 24 ঘন্টা পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে এলো। তবে এখনো বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। ভোর থেকে দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে বন বিভাগ, যোগ দেয় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। বন বিভাগ জানায় প্রায় 95% আগুন নিয়ন্ত্রণে, আর তা ছড়িয়ে পড়ার শঙ্কা নেই। তবে খাল থেকে ওই এলাকার দূরত্ব বেশি হয় পানির উৎস পেতে বেগ পেতে হচ্ছে। শনিবার সকালে বনের মধ্যে প্রথমে ধোঁয়া দেখা যায়, তারপরই বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। পুড়ে যায় গাছপালা, হুমকিতে পড়ে জীববৈচিত্র্য। আগুন নিয়ন্ত্রণে আসলেও কারণ জানা যায়নি। 2024 সালের 4 মে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুনে পড়েছিল প্রায় 8 একর বনভূমি। ঈদের আগে চালু হচ্ছে না ঢাকা বাইপাস সড়কের একাংশ। আগামী মাসের প্রথম সপ্তাহে উদ্বোধনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। সড়ক ও জনপথ অধিদপ্তরের আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নে সহযোগিতা করছে চীনের 2টি সংস্থা। জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়কের এই বাইপাস সড়কটি চালু হলে ঢাকা গাজীপুর যাতায়াতে যানজট পোহাতে হবে না, সময় লাগবে কম। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। চীনের চেংদু শহরের রংচেং দ্বিতীয় রেং এক্সপ্রেসওয়ে এটি, যা নির্মাণ করেছে চায়নার সুধাও ইনভেস্টমেন্ট কোম্পানি ও সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ। স্মার্ট এক্সপ্রেসওয়ে অপারেশন প্ল্যাটফর্ম দ্বারা এটি পরিচালিত, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা করে থাকে। ডিজিটাল নম্বর প্লেট ও গতি নিয়ন্ত্রণ করে ক্লাউড কম্পিউটিং। 24 ঘন্টা বিরতিহীন ট্রাফিক পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা শনাক্ত করতে ব্যবহৃত হয় বিগ ডাটা। পুরো কার্যক্রমের জন্য রয়েছে বিশাল পর্যবেক্ষণ কেন্দ্র। সেখান থেকেই সড়কের উপর নজর রাখার পাশাপাশি নেওয়া হয় তাৎক্ষণিক সিদ্ধান্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মনিটরিং সেন্টার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যা রোড পেট্রোল ও আইন প্রয়োগকারী সংস্থাকে তাৎক্ষণিক সাড়া দিতে সহায়তা করে। সড়কের মাঝে সাদা খুঁটিগুলোতে ক্যামেরা, রাডার ও রোড সাইড ইউনিট রয়েছে। ক্যামেরা সড়কের ভিডিও ও ছবি সংগ্রহ করে, রাডার দিনরাত গাড়ির গতি পরিমাপ করতে পারে এবং রোড সাইড ইউনিট তথ্য সংগ্রহ করে গাড়ির OBU ডিভাইসে পাঠায়। এর ফলে চালক ও যাত্রীদের নিরাপত্তা ও ভ্রমণের অভিজ্ঞতা উন্নত হবে।
চীনের সেই দুটি সংস্থার সহায়তায় বাংলাদেশেও নির্মিত হচ্ছে ৪৮ কিলোমিটারের দীর্ঘ ঢাকা বাইপাস সড়ক, যার ১৮ কিলোমিটার সড়ক চলাচলের জন্য প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। জয়দেবপুর, দেবগ্রাম, ভুলতা, মদনপুর সড়কের এই প্রকল্পে ২ লেন রাস্তা নতুন করে ৪ লেন করা হচ্ছে। এছাড়া পাশের দুটি সার্ভিস লেন থাকবে স্থানীয় যান চলাচলের জন্য। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকা। এই এক্সপ্রেসওয়েটি খুলে দিলে ঢাকা থেকে সহজেই দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে। এক্সপ্রেসওয়েটিকে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সড়ক বলা হচ্ছে। পর্যায়ক্রমে সড়কটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পটি শেষ হবে ২০২৬ সালে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংঘাত সহিংসতায় উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের জেরে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ অনেক শহরে বিক্ষোভ চলছে। তুর্কি সরকার জানিয়েছে এ পর্যন্ত ৩ শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইস্তাম্বুলের সিটি হলের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে বিক্ষোভকারীরাও পুলিশের ওপর হামলা চালায়। এদিকে শনিবার দুর্নীতি ও সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকার অভিযোগে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় ইস্তাম্বুলকে। এ সময় আদালতের বাইরেও বিক্ষোভ করে তারা সমর্থকরা। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে হামাসের এক শীর্ষ নেতার। নিহত ওই নেতার নাম সালে আল বারদাউল। এ সময় তার স্ত্রীও নিহত হন। রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, খান ইউনিসে চালানো হামলায় নিহত হন তিনি। হামাসের দাবি, একটি তাঁবুতে স্ত্রীর সাথে নামাজ আদায়ের সময় সালের অবস্থান লক্ষ্য করে মিসাইল ছুড়ে তেল আবিব। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে একদিনে ২ দফায় লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে চালানো হয় বিমান হামলা। প্রাণ হারান ৭ জন, আহত হয় আরও কয়েকজন। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় ছিল টার্গেট। এর আগে ইসরায়েলি ভূখণ্ডে লেবানন থেকে রকেট ছোড়ার অভিযোগ তুলেছে নেতানিয়াহু প্রশাসন। তবে হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। গাজায় আগ্রাসন শুরুর পরই ইসরায়েলে হামলা চালায় লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি। পাল্টাপাল্টি হামলার অনেক ক্ষেত্রে পরিণত হয় লেবানন ইসরায়েল সীমান্ত। পরে গত বছরের নভেম্বর হয় যুদ্ধবিরতি চুক্তি। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে দুপক্ষের গোলাগুলিতে প্রাণ হারিয়েছে ৩ কিশোর, আহত ১৫ জন। শুক্রবার স্থানীয় সময় রাতে লাস ক্রুসেস শহরে একটি পার্কে অনুমোদনহীন গাড়ির প্রদর্শনীতে জড়ো হয়েছিল প্রায় ২০০ মানুষ। সে সময় দুটি গ্রুপে সংঘর্ষ ছড়ায়। এক পর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হলে গুলিবিদ্ধ হন অনেকে। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক হ্যান্ডগানের গুলির খোসা পাওয়া গেছে। হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। হামলাকারীদের শনাক্তে চলছে তদন্ত।